2024 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তাসনিয়া ফারিন এবং ইয়াশ রোহান অভিনীত ধ্রুব হাসান পরিচালিত সিনেমা ফাতিমা। সিনেমাটির সম্পর্কে এক কথায় কিছু বলা কঠিন। মূলত নাম ভূমিকায় অভিনয় করা ফাতিমার জীবনের গল্প এটি। তবে এই গল্পে প্যারালালি দেখানো হয়েছে দুটি ভিন্ন সময়ে দুটি মেয়ের ভিন্ন ধর্মের মানুষের সাথে প্রেমের পরিণতিকে। সেই সাথে এই সিনেমাতে ফুটে উঠেছে এই সমাজে একা থাকতে চাওয়া একটি মেয়ের জীবন সংগ্রামের গল্প। তো চলুন প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আমাদের এক্সপ্লেনেশন ভিডিও শুরু করা যাক। ফাতিমা বাংলাদেশের কোনো এক মফস্বল অঞ্চলের সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়ে। কোনো এক বিশেষ পরিস্থিতিতে শহরে আসতে হয়েছে তাকে, হতে হয়েছে স্বাবলম্বী। একা চলার পথে সে শিখেছে নিজের মতো করে বাঁচতে। অভিনয় আর মডেলিংয়ের প্রতি তার ছিল দারুণ ঝোঁক। ঢাকা শহরে আসার পর থেকেই চেষ্টা করতে থাকে এই লাইনে কাজ করার জন্য। এই সময়টাতে তাকে বড় বোনের মতো সাপোর্ট দিয়ে গেছে সুলতানা। থাকার জায়গা থেকে শুরু করে কাজের ব্যবস্থা করে দিয়েছে সে ফাতিমাকে। পার্ট টাইম একটা শপিং মলে সেলস গার্ল হিসাবে কাজ করে আপাতত জীবিকা নির্বাহ করছিল ফাতিমা। নিজের কাজের ফাঁকে স্কুটারে করে ঘুরতে থাকে মডেলিংয়ে চান্স পাবার আশায়। এই টানাপোড়েনের মাঝেও সে স্বপ্ন দেখে কানাডায় যাবে, অভিনয়ের ওপর উচ্চশিক্ষা অর্জন করবে। এখানেও আটকে যায় দুটো শর্তের কারণে। এক, কোনো সিনেমাতে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে, সেটা ছোটখাটো কিছু হলেও। আর দুই, ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে 10 লক্ষ টাকার সলভেন্সি। দুটো শর্তই আস্তে আস্তে করে সলভ করার চেষ্টা করছিল ফাতিমা। দেশের বাড়িতে তারা থাকতো তাদের মামা সোবহান সাহেবের সাথে। সোবহান সাহেব মামা হলেও সবসময় পিতৃস্নেহে আগলে রেখেছিল ফাতিমা এবং তার পরিবারকে। ফাতিমা তার মামার কাছেই 10 লক্ষ টাকা চায় বিদেশে পড়তে যাবার জন্য। আর অনেক ঘোরাঘুরি করে এক তরুণ উঠতি পরিচালকের সিনেমাতে কাজ করার সুযোগ পেয়ে যায় ফাতিমা। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত সেই সিনেমাতে তার চরিত্রটি ছিল সুবর্ণা নামের এক হিন্দু ধর্মাবলম্বী নারীর, যেখানে ফাতিমার প্রেম ছিল এক মুসলমান ছেলের সঙ্গে, যে পরবর্তীতে যোগ দিয়েছিল মুক্তিবাহিনীতে। এই সিনেমার কাহিনীর সাথে ফাতিমার জীবনের একটা মিল আছে। বাস্তব জীবনে ফাতিমা মুসলমান, কিন্তু সে ভালোবেসেছিল এক হিন্দু ছেলে প্রসাদকে। তাদের সেই ভালোবাসার কথা জানাজানি হয়ে গেলে সমাজের লোক অনেকটা বিদ্রোহ শুরু করে। ফাতিমা চেয়েছিল তার প্রেমিক প্রসাদের সাথে পালিয়ে যাবে শহরে। তার মামা ব্যাগ গুছিয়ে রেল স্টেশনে রেখেও এসেছিল, কিন্তু প্রসাদ আর আসেনি। সবাই বলে সমাজের ভয়ে নাকি প্রসাদের পরিবার মহল্লা ছেড়ে চলে গিয়েছিল। ফাতিমা ঘরে ফিরে আসে ঠিকই, কিন্তু প্রসাদের প্রতিজ্ঞা ভাঙার কষ্ট আর অপমানে লোকলজ্জার ভয়ে ফাতিমা চলে আসে ঢাকায়, বেছে নেয় তার একাকী যাপিত জীবন। ফাতিমার অভিনয় করা সেই সিনেমাতে সবই ঠিক ছিল, কিন্তু পরিচালক নতুন হওয়ায় সে ঠিকমতো ফান্ডিং ম্যানেজ করতে পারছিল না। তাই অভিনয় শিল্পীদের সময় মতো পেমেন্ট করতে পারছিল না সে। বাসায় এসে ফাতিমা মুখোমুখি হয় আরেক নির্মম বাস্তবতার। ফাতিমার রফিক নামের এক ভাই আছে। সে নাকি কাঞ্চন নামের কোন ছেলের সাথে মারামারি করেছে, আর মারামারির এক পর্যায়ে তার করা আঘাতে কাঞ্চন মারা গেছে। ফলে পুলিশ মার্ডার কেসে খোঁজা শুরু করেছে রফিককে। তারা সন্দেহ করছে রফিক হয়তো বাড়ি ছেড়ে পালিয়ে তার বোন ফাতিমার বাসায় এসে গা ঢাকা দিতে পারে। যদিও রফিক এখানে আসেনি, তারপরও পুলিশ তল্লাশি চালিয়ে যায়। স্বভাবতই বাড়িতে পুলিশ আসাকে ভালো চোখে দেখে না বাড়ির বাড়িওয়ালা। এমনিতেই দুইজন ব্যাচেলর মেয়ে একসাথে ভাড়া থাকে, এটা নিয়ে ছিল তার আপত্তি। বাড়িতে পুলিশ আসায় তার মেজাজ আরও বিগড়ে যায়। সে ফাতিমা এবং সুলতানাকে বাসা ছেড়ে নতুন বাসা খুঁজতে বলে যায়। পরদিন শুটিং করার ফাঁকে হঠাৎ ফাতিমা যেন ভূত দেখার মতো চমকে ওঠে। তার সঙ্গে দেখা করতে এসেছে তার প্রাক্তন পলাতক প্রেমিক প্রসাদ। ফাতিমা অবশ্য প্রসাদকে এড়িয়ে যায়। শুটিং শেষে তার মেজাজ তাই কিছুটা বিগড়েছিল। শপিং মলে এক লোক বাজে ব্যবহার করলে চুপচাপ তার কথা না শুনে প্রতিবাদ করে ওঠে সেলস গার্ল ফাতিমা। ফাতিমা জানতো না এই লোকটা সেই দোকানের মালিকের বোনের হাজব্যান্ড। ফলাফল, পরদিন ম্যানেজার এসে ফাতিমাকে বলে ওই লোকের বাসায় যেয়ে মাপ চাইতে হবে। ফাতিমা নিজেকে সামলাতে না পেরে চাকরিটা ছেড়ে দেয়। চাকরি ছেড়ে দেবার পর ফাতিমা আরও ডেসপারেটলি মডেলিং ক্যারিয়ারের দিকে ফোকাস দেয়। এর মধ্যে প্রসাদ বারবার ফোন করে ফাতিমার সাথে দেখা করতে চাইছিল। ফর ওল্ড টাইমস সেক ফাতিমা তার সঙ্গে দেখা করার ব্যাপারে সম্মত হয়। তবে যেদিন দেখা করার কথা ছিল সেদিন নতুন একটা মডেলিংয়ের কাজ পাওয়ায় প্রসাদ অল্পের জন্য ফাতিমার দেখা পায় না। সম্প্রতি সুলতানার এক লোকের সঙ্গে প্রেম হয়েছে। লোকটার নাম আনোয়ার। অ্যাড ইন্ডাস্ট্রিতে বেশ ফেমাস একজন লোক। সম্প্রতি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ব্র্যান্ড প্রমোটার হিসাবে নতুন ফেস খুঁজছে সে।
সেই আনোয়ার সুলতানার কাছ থেকে ফাতিমার ছবি দেখে পছন্দ করে ফেলে। আনোয়ারের অফিসে যাবার পর ফাতিমা অনেক বড় স্বপ্ন দেখা শুরু করে। বড় ব্র্যান্ডের ফেস হবে, অ্যাড, বিলবোর্ডে সবকিছুতে থাকবে তার ছবি ইত্যাদি। এসবের ফাঁকে ফাঁকে সেই মুক্তিযুদ্ধের সিনেমাটার কাজ চালিয়ে যাচ্ছিল ফাতিমা। তার সুবর্ণা চরিত্রটি মূলত একজন বীরাঙ্গনার। সুবর্ণাকে পাকিস্তানি আর্মিরা ক্যাম্পে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করছে, আর তার প্রেমিক মুক্তিযুদ্ধ করছে রণাঙ্গনে। কিন্তু হঠাৎ করেই সিনেমাটি বানানো বন্ধ করে দেয় পরিচালক। কারণ যিনি এই সিনেমাতে অর্থ ইনভেস্ট করেছেন তিনি মুক্তিযুদ্ধের সময়কার এই হিন্দু মুসলিম প্রেমের গল্প আর পছন্দ করছেন না। মানুষ এখন আর এসব গল্প নাকি খায় না। মানুষ পছন্দ করে এমন মুক্তিযুদ্ধের গল্প যেখানে কারো না কারো হিরোইজম থাকবে, কোনো ব্রেভ হার্ট বা কোনো সাকসেসফুল অপারেশনের কাহিনী থাকবে। তাই তিনি এই সিনেমাতে ফান্ডিং বন্ধ করে দেন। অর্থের অভাবে সিনেমার পরিচালক আপাতত সিনেমাটির শুটিং চালু রাখতে পারে না। তিনি নতুন ফাইন্যান্সার খুঁজে বের করবেন, তারপর শুটিংয়ের বাকি অংশ শেষ করবেন, এরকমই ফাতিমাকে বলে দেন। ফাতিমা খুব ঝামেলায় পড়ে যায়, কারণ সে ভেবেছিল বিদেশে পড়তে যাওয়ার জন্য এক্সপেরিয়েন্স হিসাবে এই সিনেমাটাকে সে দেখাবে। এখন শুটিং বন্ধ হয়ে গেলে ওকে নতুন কিছুতে শুরু থেকে আবার অভিনয় করতে হবে। এদিকে বাড়িতে তার বাড়িওয়ালা বাসা ছাড়ার জন্য ক্রমাগত প্রেশার দিয়েই যাচ্ছে। সুলতানা বাড়িওয়ালার এই খারাপ ব্যবহার মেনে নিতে পারে না। সে বাড়ি ছেড়ে অন্য জায়গাতে বাসা ভাড়া নিয়ে চলে যায়। কিন্তু ফাতিমার এমনিতেই চাকরি নেই, তার উপরে যে সিনেমাটাতে কাজ করছিল সেটাও বন্ধ হয়ে গেছে। তাই সে মাসের মাঝখানে বাড়ি ছাড়তে পারে না। এর সাথে ফাতিমা জানতে পারে সুলতানার সঙ্গে সেই এয়ার এজেন্সির মালিক আনোয়ারের ব্রেকআপ হয়ে গেছে। একদিন হঠাৎ করেই সুলতানা আনোয়ারের অফিসে যায় এবং আনোয়ারকে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলে। সে বুঝতে পারে আনোয়ারের চারিত্রিক সমস্যা রয়েছে। ফাতিমা টেনশনে পড়ে যায়, যেহেতু সুলতানার রেফারেন্সেই আনোয়ার তাকে মডেলিংয়ে সুযোগ দেওয়ার জন্য ডেকেছিল। তবে কিছুদিনের মধ্যেই আনোয়ারের অফিস থেকে কল আসে। ফাতিমা সহ আরও কয়েকজন মডেল সেখানে গিয়ে কিছু হট পোজে ছবি তোলে। যেহেতু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, তাই বিদেশি ক্লায়েন্টদের দেখানোর জন্য এরকম ফটোশ্যুট লাগবে বলে জানায় আনোয়ারের অ্যাসিস্ট্যান্ট। এর মধ্যে ফাতিমার মামা গ্রাম থেকে দেখা করতে আসে। সে জানায় সেই 10 লক্ষ টাকার ব্যবস্থা হয়ে গেছে। ফাতিমা সেই টাকা দিয়ে ব্যাংক সলভেন্সি দেখিয়ে ফেলে। কিন্তু অভিনয় নিয়ে বিদেশে পড়তে যাওয়ার জন্য এখনও ওর একটা কাগজ প্রয়োজন, সেটা হলো এক্সপেরিয়েন্স সার্টিফিকেট। এসব কিছুর মধ্যে দেখা করার জন্য প্রসাদের জোরাজুরি বাড়তে থাকে। ফলে ফাতিমা একসময় রাজি হয় তার সঙ্গে দেখা করার জন্য। তারা একটা রেস্টুরেন্টে বসে। ফাতিমা বারবার প্রসাদকে চার্জ করতে থাকে কেন প্রসাদ সেদিন তার সঙ্গে পালিয়ে যাবার জন্য রেল স্টেশনে আসেনি, কেন পুরো পরিবার নিয়ে তাকে একা রেখে পালিয়ে গেল প্রসাদ। প্রসাদ ফাতিমাকে কিছু বলতে চায়, কিন্তু ফাতিমা শুনতে চাচ্ছিল না। তখন এক পর্যায়ে প্রসাদ মেজাজ হারিয়ে রেস্টুরেন্টে চিৎকার চেঁচামেচি শুরু করলে ফাতিমা সেখান থেকে বের হয়ে আসে। এর মধ্যে আনোয়ার ফাতিমাকে তার অফিসে ডেকে পাঠায়। সেখানে ফাতিমার মতো আরও অনেক তরুণী মডেলকে ডাকা হয়েছে। তাদের সবাইকে ব্র্যান্ড প্রমোটার বানানো হবে একটা গ্লোবাল প্রোডাক্টের। ডিডে সাইন করার পরের সপ্তাহেই মেয়েদেরকে গ্লোবাল লঞ্চ সেরিমনিতে নিয়ে যাওয়া হবে দুবাইতে। কিন্তু সবকিছুতেই কেমন যেন একটা লুকোচুরি ভাব। আনোয়ার বলেছিল একজন মডেলকে প্রতি বছর 20 লাখের বেশি পারিশ্রমিক দেওয়া হবে, অথচ ডিডে কোনো টাকার অ্যামাউন্ট লেখা নেই। এমনকি কি প্রোডাক্ট প্রমোট করতে হবে সেই ব্যাপারেও কিছু বলা নেই। সবকিছু নিয়ে কেমন একটা ধোঁয়াশা। তবে আনোয়ার ফাতিমাকে জানায় সে সবসময় চমক দেখাতে পছন্দ করে, তাই প্রোডাক্টটা সিক্রেট রাখা হয়েছে। ফাতিমা চাইলে ডিডে সাইন করে তাদের সঙ্গে দুবাই যেতে পারে, আর না চাইলে এখনই জানিয়ে দিয়ে চলে যেতে পারে, কারণ তাদেরকে বিকল্প মডেল খুঁজতে হবে। ভাবনার দোলাচলে পড়ে ফাতিমা শেষ পর্যন্ত ডিডে সাইন করে দেয়। এদিকে সুলতানার সঙ্গে দেখা হলে সুলতানা আবারও আনোয়ারের ব্যাপারে ফাতিমাকে সতর্ক করে। আনোয়ার খুব সহজেই কথা দিয়ে মেয়েদেরকে ম্যানিপুলেট করে ফেলতে পারে। সুলতানা চলে যাবার পর থেকেই বাড়িওয়ালা খুব খারাপ আচরণ শুরু করেছে ফাতিমার সাথে। ফাতিমা অবশ্য অন্য বাসা খোঁজার চেষ্টা করছে, কিন্তু যখনই বাড়ির মালিকেরা শুনে সে একজন মডেল এবং একা থাকবে, তখনই তারা বাড়ি ভাড়া দিতে আর চায় না। এর মধ্যে প্রসাদ ডেসপারেট হয়ে ঘটিয়ে ফেলে আরেক ঘটনা। বারবার চেষ্টা করেও ফাতিমার সাথে কথা বলতে ব্যর্থ হওয়ায় সে সরাসরি ফাতিমার বাসায় চলে আসে। আর যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। ফাতিমাকে প্রসাদের সঙ্গে লিফটে কথা কাটাকাটি করা অবস্থায় বাড়িওয়ালা দেখে ফেলে। প্রসাদ চলে যাবার পর সে ফাতিমাকে যা তা বলতে থাকে এবং আগামীকালের মধ্যেই বাড়ি ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেয়। পরদিন তার সেই অসম্পূর্ণ সিনেমার সেট থেকে আবারও ফোন দেওয়া হয়। রিজভি জানায় তারা নতুন প্রডিউসার পেয়ে গেছে। আগামী সপ্তাহ থেকে পুরো দমে অবশিষ্ট শুটিংয়ের কাজ তারা শেষ করতে চায়। ফাতেমা তাদেরকে কিছু না বললেও মনে মনে দোটানায় পড়ে যায়, কারণ তার পরের সপ্তাহে আনোয়ারের সাথে তার দুবাই যাবার কথা।
সে বুঝতে পারে না কোন পথে হাঁটবে, গ্লোবাল প্রোডাক্টের সুপার মডেল হবে নাকি এক উঠতি পরিচালকের নতুন সিনেমার নায়িকা হবে। আগেই বলেছি, ফাতিমার সিনেমাতে তার চরিত্রটা সুবর্ণা নামের এক হিন্দু মেয়ের, যে ভালোবাসত রাজীব নামের এক মুসলমান ছেলেকে। মুক্তিযুদ্ধ শুরু হবার পর রাজীব চলে যায় রণাঙ্গনে, আর স্থানীয় অন্যান্য মেয়েদের মতো সুবর্ণাকে পাক হানাদার বাহিনী তুলে নিয়ে যায় নিজেদের ক্যাম্পে। সেখানে মাসের পর মাস তাকে শিকার হতে হয়েছে ধর্ষণের, আর এর মধ্যেই ধরা পড়ে যায় রাজীব। সুবর্ণার চোখের সামনে রাজীবকে গুলি করে মেরে ফেলে পাক হানাদার বাহিনী। স্বাধীনতা লাভ করার আগ দিয়ে একসময় ক্যাম্পে আক্রমণ করে সুবর্ণাকে উদ্ধার করে মুক্তি সেনারা। সুবর্ণা মুক্ত হয়, কিন্তু মাসের পর মাস নির্যাতিত হয়ে তার মানসিক অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তার পক্ষে স্বাধীনতার আনন্দ উপলব্ধি করা আর সম্ভব ছিল না। সুবর্ণা চরিত্রটাকে ফাতিমা অনেকটা ভেতর থেকে অনুভব করতে পারে। গল্পের মতোই সে এক ভিন্ন ধর্মের ছেলেকে ভালোবেসেছে। সুবর্ণার মতোই তার ভালোবাসা পূর্ণতা পায়নি, শুধু একটাই কষ্ট, বাস্তবে তার জীবন থেকে প্রসাদ পালিয়ে গিয়েছিল, যেখানে সুবর্ণার জীবন থেকে পালায়নি তার প্রেমিক রাজীব, বরং সাহসিকতার সাথে যুদ্ধ করে বাঁচাতে চেয়েছিল দেশের মানুষকে। এ কারণেই সুবর্ণা চরিত্রটিকে ভালোবেসে ফেলেছিল ফাতিমা। সেদিন রাতে বাসায় ফিরে গিয়ে ফাতিমা দেখতে পায় তার বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে বাড়িওয়ালা। প্রসাদের সঙ্গে তাকে লিফটে দেখার পরই মূলত এই সাহসটা পেল বাড়িওয়ালা। অনেক চেষ্টার পরও যখন তালা খোলা গেল না, তখন সেই রাতটা ওভারব্রিজের উপর দাঁড়িয়ে কাটানোর সিদ্ধান্ত নেয় ফাতিমা। রাতের বেলা যে ওভারব্রিজ থাকে ভ্রাম্যমাণ পতিতা কিংবা ঘরহীন ভিক্ষুকদের দখলে, সেখানে ফাতিমার মতো একজন সম্ভ্রান্ত ঘরের মেয়েকে দেখে সবাই কৌতূহলী হয়ে উঠল। এর মধ্যে বাড়ি থেকে ফাতিমার মা ফোন করে জানায় সর্বনাশ হয়ে গেছে। প্রসাদ নাকি ফাতিমার মামা সোভান সাহেবকে রাতের বেলা উপর্যুপরি ছুরিকাঘাত করেছে। হাসপাতালে ছুটে যায় ফাতিমা। সোভান সাহেবকে প্রসাদ 16 বার ছুরি মেরেছে, আর এরপর নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। সোভান সাহেব আইসিইউতে আছে, তাকে হয়তো বাঁচানো যাবে, কিন্তু প্রসাদকে সম্ভবত বাঁচানো যাবে না। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যায় ফাতিমা। প্রসাদের মা সবকিছুর জন্য ফাতিমাকে দায়ী করতে থাকে। এর মধ্যে ফাতিমার দুবাইতে যাওয়ার ডেট চলে আসে, আবার রিজভিও চলে আসে ফাতিমাকে শুটিংয়ে নিয়ে যাওয়ার জন্য। ফাতিমার কিছুই করা হয়ে ওঠে না। পুলিশের কাছ থেকে ফাতিমা জানতে পারে এক বিভৎস সত্য। ফাতিমা আর প্রসাদের প্রেমের কথা জানতে পেরে ফাতিমার মামা সোভান সাহেবই এলাকাবাসীকে উত্তেজিত করে তুলেছিল। সেই ভয়ে ফাতিমা প্রসাদের সাথে পালিয়ে যেতে চাইলে সোভান সাহেব উপর দিয়ে ভালো সেজে ফাতিমাকে ব্যাগ গুছিয়ে দিয়ে স্টেশনে পৌঁছে দিয়েছিল। কিন্তু এরপর সে নিজেই গ্রামের লোকজন নিয়ে প্রসাদের পরিবারকে তার ভাগ্নিকে ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে মারধর করে এলাকা ছাড়া করে, আর বাড়িঘর সব পুড়িয়ে দেয়। সোভান সাহেবের মূল লক্ষ্য ছিল প্রসাদদের ভিটেমাটির দখল করা। সে সেটা করেছেও। প্রসাদদের এলাকা ছেড়ে বের করে দেওয়ার পর প্রসাদদের জমি জমা সব দখল করে ভোগ করত সে। এ কারণেই ফাতিমা যখন তার কাছে টাকা পয়সা চাইত, সে কখনোই না করত না। বাস্তুহারা হয়ে নিদারুণ কষ্টে জীবনযাপন করার পর প্রসাদ সিদ্ধান্ত নেয় এর একটা বিহিত করবে। সবকিছু ফাতিমাকে জানানোর জন্য সে চেষ্টা করেছিল, কিন্তু ফাতিমা তা কথা না শোনায় একসময় সে সিদ্ধান্ত নেয় প্রতিশোধ নেবে। এ কারণেই সে হামলা করে সোভান সাহেবের উপর। তবে ছুরি মারার পর সে নিজেও নিজের গলা কেটে ফেলে, কারণ এই অপমানিত জীবন নিয়ে বেঁচে থাকার কোনো ইচ্ছা ছিল না তার। একটা প্রেমের জন্য নিজের পরিবারের সকলকে ভুগতে দেখেছে সে। ফাতিমা আফসোস করে সবকিছুর জন্য। কেন সে প্রসাদের কথাটা শুনল না? কেন সে তার মামাকে এতটা বিশ্বাস করল? তবে তার নিয়তিই হয়তো এরকম ছিল। প্রসাদের সাথে কথা বলুক বা না বলুক, তার জীবনের পরিণতি হয়তো এটাই হতো। তার অভিনয় করা সেই সিনেমাতে সুবর্ণাকে মিলিটারিদের হাতে ধরিয়ে দিয়েছিল তার প্রেমিক রাজীবের আপন চাচা। সেখানেও রাজীবের চাচা চেয়েছিল সুবর্ণার পরিবারকে মিলিটারিদের হাতে ধরিয়ে দিয়ে তাদের সম্পত্তি দখল করা। আর ফাতিমার নিজের জীবনেও তার মামা একইভাবে প্রসাদদের সম্পত্তি দখল করে নিল। ফাতিমা সিদ্ধান্ত নেয় সে দুবাইতে যাবে না। সে সুবর্ণা হয়ে সিনেমাতে অভিনয় করবে, না হলে সুবর্ণাদের গল্পটা মানুষের জানা হবে না। সেই রেল স্টেশনে চলে আসে সে, যেখানে প্রসাদের সঙ্গে তার পালিয়ে যাবার কথা ছিল। এবারও ট্রেন আসে, আর ফাতিমা একাই উঠে পড়ে ট্রেনে, ফিরে যায় আবার তার একাকী জীবনে। প্রিয় দর্শক, এখানেই শেষ হলো ফাতিমা সিনেমার গল্পটি। প্রথম সিনেমা হিসাবে ফাতিমায় অভিনয় করে তাসনিয়া ফারিন কিন্তু জিতে নিয়েছেন ইরানের ফজর চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেত্রী পুরস্কার। আপনাদের কাছে তার অভিনয় কেমন লাগলো জানাবেন। এরই সাথে শেষ করছি ফাতিমার এক্সপ্লেনেশন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।